এরকম সুন্দর দৃশ্য দেখার পরে কি আর চুপচাপ বসে থাকা যায়? হাতে ক্যামেরা নিয়ে ইচ্ছে করে না ক্লিক ক্লিক অ্যান্ড ক্লিক। অসাধারণ সুন্দর, অপূর্ব। জয় হাটু মাতার জয়। কিছু কিছু রাস্তা দিয়ে চলতে কিন্তু সত্যি ভীষণ ভয় লাগে। এ তো মনে হচ্ছে স্বর্গের রাস্তায় এসে পড়েছি। সারাহান ভীমা কালীবাড়ি, যত্রতত্র ফুটে থাকা লাল লাল গোলাপ। এক পাশে উঁচু উঁচু পাহাড় আর অন্য পাশে ভয়ঙ্কর খাদ। এই ভয়ঙ্কর সৌন্দর্যকে এক্সপ্লোর করব বলেই তো রাস্তায় বেরিয়ে পড়েছি। মানুষের সৌন্দর্যের প্রতি আকর্ষণ এ তো নতুন নয়, তাই প্রতি বছর আমরাও টিকে থাকতে পারি না, বেরিয়ে পড়ি সৌন্দর্যকে জানবে বলে, সৌন্দর্যকে এক্সপ্লোর করবো বলে। আর সারাহানের রাস্তা অসাধারণ সুন্দর। গুড আফটারনুন সবাই, কেমন আছো? এখন আমরা চলে যাচ্ছি নারকান্দা বাজার থেকে হাটু পিক দর্শন করতে। হাটু পিকের ব্যাপারে বলে রাখি, ওখানে একটা পিক আছে, তাছাড়া আছে হাটু মাতার মন্দির। তো হাটু মাতার মন্দির দর্শন করতে আমাদেরকে আরো 2000 ফিট উঠতে হবে। এখন আমরা আছি 9000 ফিট উঁচুতে, আর হাটু মাতার মন্দির হচ্ছে 11152 ফিট উপরে। তো যাওয়ার জন্য আমরা আমাদের গাড়িটা ইউজ করিনি, একটা লোকাল গাড়ি নিয়েছিলাম। লোকাল গাড়িতে যাওয়ার চেষ্টা করো যদি নিজেরা গাড়ি চালিয়ে যাও, কারণ রাস্তা খুব সরু, নিশ্চিন্তে হাটু পিক দর্শন করে আসতে পারবে। আর ভাড়া লাগবে মাত্র 1000 টাকা। একদম নারকান্দা বাজারে যেখান থেকে গাড়ি নিয়েছি আমরা, সেখানেই আবার এনে ছেড়ে দেবে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম হাটু মাতার মন্দিরের একদম সামনে। এই মন্দির সম্বন্ধে বলে রাখি, পুরাণ মতে এই মন্দির তৈরি করেছিলেন পাণ্ডবরা। মানে কতটা পুরনো মন্দির, পাণ্ডবদের আমল থেকে এখানে এই মন্দিরের পুজো হয়ে আসছে। কিন্তু পরবর্তীতে এই মন্দিরটাকে নবনির্মাণ করা হয়, আগে এত সুন্দর ছিল না, আরো সুন্দর করে তৈরি করা হয়। আর পাহাড়ের পাদদেশে চারদিক পাহাড় দিয়ে ঘেরা এত সুন্দর একটা মন্দির দেখে আমাদের মন পুরো ভরে গেল। আর ওখানে মাথা ঠেকিয়ে নিলাম, পুজো দিয়ে নিলাম। আর ওখানে না পিক নেওয়া মানা। তো ওখানে গিয়ে একটা কাণ্ড হয়েছে জানো তো, গরিবের একটা স্টিক ছিল 150 টাকা দামের, সেটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। কতদিনকার সঙ্গী ছিল আমার, কত ব্লগ বানিয়েছি ওই স্টিকটা দিয়ে। কিন্তু কি বলতো, জোর করে ফটো নিতে গেছিলাম বাইরে থেকে, যদিও পুরোহিত মশাই বলেছিলেন নিতে পারো, তো সেটা করতে গিয়ে হাত থেকে পড়ে ভেঙে গেল। আমি আবার মানে হাইটটা দেখিয়ে দিচ্ছি, দেখো হাটু পিক কতটা উঁচুতে। আর হাটু পিকের চারপাশটা এত সুন্দর, কত যে পিক নিয়েছি আর ভিডিও নিয়েছি বলে বোঝাতেও পারবো না, শেষও করতে পারবো না। সৌন্দর্য দেখে আমি অভিভূত হয়ে গেছিলাম। গাছের রং
অসম্ভব সুন্দর, আকাশ নীল, আর হচ্ছে আইস পিক গুলো খুব পরিষ্কার দেখা যাচ্ছে। কিছুক্ষণ আমরা ওখানে কাটিয়ে নিলাম। তবে ওখানে কিন্তু দর্শনের টাইম 1 ঘন্টা, আমাদেরকে যে গাড়িওয়ালা নিয়ে গেছে 1 ঘন্টার মধ্যে আবার ব্যাক করতে হবে। তো কিছুক্ষণ ওখানে কাটিয়ে প্রচুর পরিমাণে ভিডিওস আর পিক নিয়েছি, যেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। অলরেডি ভিডিওটা বড় হতে চলেছে। সত্যি কথা বলতে কি জানো, ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম সবাই, আর ওখানে প্রচুর দর্শনার্থী ছিল, কিছু বাঙালি ফ্যামিলিও ছিল, তো ভালোই লাগছিল। বেশ কিছুক্ষণ কাটানোর পর আমরা আবার ফিরে এলাম নারকান্ডা বাজারে। তো নারকান্ডা বাজারে এসে দেখি পাঞ্জাব থেকে আসা এরকম গাড়িতে করে ডিম বিক্রি হচ্ছে প্রচুর। তো আমরা নিয়ে চলে গেলাম কিছুটা ডিম। আজকে রাতের মেনু ছিল ভাত আর পনিরের তরকারি। তো ওই দিয়ে রাতটা কোনোভাবে আমরা খেয়ে নিলাম। সকালবেলা দারুণ একটা সূর্যোদয়। গুড মর্নিং সবাই। নারকান্ডার উপর সকালের সূর্যের আলোটা যখন পড়েছে না, দারুণ লাগছিল। ক্যামেরা ছাড়তে ইচ্ছে করছিল না, কিন্তু আমাদেরকে তো সারাহান যেতে হবে। এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি সারাহানের উদ্দেশ্যে। সারাহান যেতে আমাদের কতক্ষণ সময় লাগবে গো? 3 ঘন্টা সময় লাগবে। জিপিএস দেখাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট, ওই কম বেশি 3 ঘন্টা। আচ্ছা, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার নারকান্ডা থেকে সারাহান। Take the next right onto National Highway 5. নারকান্ডা থেকে আমরা যাব, প্রথমে এখান থেকে রাস্তা পুরো নিচে নেমে যাচ্ছে রামপুর, রামপুর ঘোষওয়াল, রামপুর ঘোষওয়াল হয়ে আমরা যাব সারাহান। আজকে আমাদের টার্গেট সারাহান। রাত্রিবেলা আজকে আমরা সারাহানে স্টে করব। এক ঘন্টা 55 মিনিট লাগলো নারকান্ডা থেকে রামপুরে পৌঁছাতে। এখন আমরা উঠতে শুরু করব। না, রামপুরে নামার পরে না প্রচন্ড গরম লাগছিল, আর এমনিতে রামপুরাতে তো শুধু নামতে হয়, তো আমরা তো নারকান্ডা থেকে অনেকটা নিচে নেমে এসেছি। তো এবার সারাহানে যেতে আরেকটু উঠতে হবে, তো রামপুর থেকে ওই রাস্তাটা ভাগ হয়ে যাবে আর কি। কতক্ষণ লাগলো আমাদের আসতে? 1.5 ঘন্টা? আমাদের 2 ঘন্টা।
রাস্তাটা যখন একটু খারাপ হয় না, তখন আর আমার মুখ দিয়ে বিশেষ কথাবার্তা বেরোয় না, শুধু এই ঠাকুর দেবতার নামই বেরোয়। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম একদম সারাহান কালী মন্দিরের পাশে। তো রুমও নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের রুম, ভীমা কালী বাড়ির একদম পাশে। সারাহান সিমলা পৌঁছে গেলাম, বলো। পৌঁছে গেলাম সারাহান, আমাদের সেকেন্ড গন্তব্য, দ্বিতীয় গন্তব্য। আজকে আমরা এখানে থাকবো, কাল সারাহান থেকে বেরিয়ে আমরা সাংলার দিকে যাব। ভীমা কালী বাড়ির পাশেই আমরা হোটেল নিয়েছি, হোটেল স্নো ভিউতে আমরা আছি। আর এর যে মানে বারান্দা থেকে কি দারুণ ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আইস পিকগুলো একদম ক্লিয়ার। এটা হচ্ছে ভীমা কালী বাড়ির পাশে, রাস্তার অপোজিটেই হচ্ছে এই হোটেলটা, হোটেল স্নো ভিউ। রুমগুলোও সুন্দর, হোটেলের ভিউও দারুণ। এই হচ্ছে হোটেলটা, বেশ বড় বড় রুম। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এর টয়লেট, দেখো কি বিশাল। পাহাড়িরা সন্ধ্যের পর আসলে কিছু করার থাকে না, তাই সূর্যের আলো থাকতে থাকতে পুরো সময়টাকে এনজয় করব বলে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। যেখানে সেখানে ফুটে আছে এরকম টকটকে লাল গোলাপ। ঘুরতে ঘুরতে আমাদের খুব খিদে পেয়ে গেল, কারণ হচ্ছে আমরা খুব সকাল সকাল লাঞ্চ করেছিলাম। একটা টিবেটিয়ান দোকানে ঢুকে গিয়ে অর্ডার করে দিলাম চা, থুকপা আর চাউমিন আর মোমো। দেওয়ার অপেক্ষা খাওয়ার কোনো মানে দেরি নেই, কারণ আমাদের পেটে সবারই ইঁদুর দৌড়চ্ছিল। সবাই বলছে খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। তো তাড়াতাড়ি করে আমরা খাবারগুলো শেষ করে নিলাম 4 জনে মিলে। খেয়ে দিয়ে আমরা এবার মন্দির চত্বরের দিকে যাচ্ছিলাম ঘুরবো বলে। তো চারদিকটা দেখছিলাম, বেশ কিছু দোকান বসেছে, ডালি আছে প্রত্যেকটা দোকানে, আর আছে কিছু শীতের পোশাক। আর এখানকার মহিলারা দেখলাম মাথায় স্কার্ফ মতো বাঁধে, পিছনে বাঁধা থাকে, তো এগুলো বিক্রি হচ্ছিল। আর মন্দিরের সামনে গিয়ে জানতে পারলাম মন্দিরে গেলে মাথাটা ভালো করে বেঁধে তারপরে যেতে হয়। তো এই জন্যই হয়তো এই স্কার্ফগুলো, ওড়নাগুলো আরো এপাশে বিক্রি হচ্ছে। তো আমরা দেখতে দেখতে এগিয়ে গেলাম একদম মন্দিরের দরজার সামনে। সব জায়গায় দেখ বীরভদ্র সিং লাস্ট। এর ভেতরেও কিন্তু থাকা যায়, এর ভেতরে হচ্ছে 560 টাকা করে রুম, না দাদা? কি দারুণ, ওয়াও। চলে এসেছি বিখ্যাত সারাহান ভীমা কালী বাড়ির ভেতরে। এখন মন্দিরের ভেতরে গিয়ে ঘুরে আসবো, পুজো দেব না। তো মন্দির সম্বন্ধে বলে রাখি, রামপুরের ভূষাহার যে জমিদাররা আছেন, তাদের মধ্যেই তাদের বংশধরদের একজন কিন্তু এই ভীমা কালী বাড়ি স্থাপনা করেছিলেন। তো এখনো কিন্তু সেই ভূষাহারদের যে মানে ওদের থাকার জায়গা, জমিদার বাড়ি সবকিছু এখানে আছে। আমরা মন্দির দর্শন করে তারপরে রাজবাড়িটাও দেখতে যাব। তো দারুণ লাগছিল, পাহাড়ের পাদদেশে এত সুন্দর পাহাড় দিয়ে ঘেরা মন্দির, আর একটু অন্য স্টাইলে, প্যাগোডা স্টাইলের মন্দির খুব কমই দেখা যায়। তো মন্দিরে যাওয়ার আগে জুতো মোজা খুলে যেতে হবে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলিতে কিন্তু থাকা যায়। তোমাদের জানার জন্য বলে রাখি, 560 টাকা করে হচ্ছে এর ভাড়া। কিছু রুলস এন্ড রেগুলেশনস মানতে হয়, যেহেতু মন্দিরের ভেতরে এরকম থাকার জায়গা, ডরমেটরিও আছে, আবার থাকার জায়গা আছে, একদম গরম জল টল সব পাওয়া যায়। ওখানে আর কি নিরামিষ খাবার খেতে হবে, একটু টাইমলি 9টার মধ্যে ঢুকে যেতে হবে ঘরে। এই ছোট ছোট কিছু রেগুলেশনস আছে, তাছাড়া চাইলে কিন্তু ওখানে থাকা যেতে পারে।
পরে আমাদের খুব আফসোস হচ্ছিল কেন আমরা হোটেল নিলাম, যদি এখানে থাকতাম আরো ভালো লাগতো, কারণ মন্দিরটা এত সুন্দর জায়গা না, প্রাণটা পুরো ঠান্ডা হয়ে যায় দেখার পরে। এই যে ঢুকে যাচ্ছি মন্দিরের ভিতরে, এরপরে মন্দিরে ওই মোবাইল রাখার জন্য লকার আছে, চাবি দেওয়াই আছে, তুমি তোমার প্রয়োজনীয় মানে টাকা পয়সা সমস্ত কিছু কিন্তু ওর মধ্যে রেখে তালা মেরে যাবে, চাবিটা তুমি নিয়ে যাবে, আবার সেই চাবিটা তুমি এসে খুলে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে আসবে। তো এটাই হচ্ছে সেখানকার নিয়ম। তো ওখানে গিয়ে তো আমি আরো মানে মুগ্ধ হয়ে গেলাম, কি দারুণ যে ভেতরটা না, মানে প্রাণ পুরো ঠান্ডা হয়ে গেছে। আর ওখানে গিয়ে ঠিক করলাম আজকে আর পুজো দেবো না, যেহেতু মানে মাছ তো খাইনি, ওই ডিম টিম খেয়েছি না, তো এটা একটা মনের মধ্যে খুঁতখুঁতি হচ্ছিল যে এইভাবে পুজো দেবো না, তো কালকে সকালে এসে পুজো দেবো। এই হচ্ছে মন্দির, পাশাপাশি দুটো মন্দির দেখতে পাচ্ছ। ডান দিকের মন্দিরটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, নতুন করে তৈরি হয়েছে কালী মাতার মন্দির এই বাঁদিকেরটা। তো বাঁদিকেরটাতেই ঢুকে আসলে পুজো দিতে হবে, 4 তলার উপরে মায়ের মন্দির, আর ওখানে গিয়ে পুজো দিতে হয়। তো আমরা আজকে ঘুরে টুরে চলে যাব, কালকে এসে সকালবেলা পুজো দেব। তো আমাদের মোবাইল টোবাইল সমস্ত কিছু যেহেতু একটা লকারের মধ্যে রেখে দিতে হবে, ভেতরকার তো কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না, বাইরে থেকে যতটা সম্ভব ভিডিও নিয়েছি। তোমরা গেলে অবশ্যই কিন্তু সারাহান ভীমা কালীবাড়িতে যেও, খুব জাগ্রত এবং বহু পুরনো এই মন্দির। দুর্গাপুজোর সময় কিন্তু এই মন্দিরে পুজো দিতে বহু দর্শনার্থীদের ভিড় হয়, তখন নাকি ঢোকা যায় না। তো আমরা বেরিয়ে এলাম, মন্দিরের পেছন দিয়ে একটা রাস্তা চলে গেছে সোজা, সেটা পুরো আপেলের বাগান। আপেল এখন খুব ছোট ছোট, মটর দানার থেকে একটুখানি বড়, কড়াইশুটির মতো এরকম ছোট ছোট আপেল। তো সেটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি, কারণ আমার ভাসুর বললেন এর পিছনে একটু উপরে উঠলেই আছে একটা শিব মন্দির, তো সেটাও দেখার আমাদের ইচ্ছে। তো গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই এখানকার ঠান্ডা কিন্তু খুব একটা বেশি না সারাহানে, বেশ এখন কিন্তু হালকা সোয়েটার পরেই আমরা বেরিয়েছি, কোনো অসুবিধে হচ্ছে না। তো রাতের দিকে দেখা যাক, দেখতে পাচ্ছি যেটা গুগল বলছে 9-এ নামবে, ওয়েদার দেখে নিলাম 9-এ নামতে পারে। এমনিতে আমরা এখন খুব ভালো ফিল করছি, কারণ হচ্ছে কোনো বেশি জ্যাকেট ট্যাকেট পরতে হচ্ছে না। তো এই দেখো সেই রাস্তাটা, সেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো বেশ খানিকটা যাওয়ার পর এই দেখতে পাচ্ছ রামপুর গোসাহারের যে জমিদাররা ছিলেন, তাদের এই জমিদার বাড়িটা। তো ভেতরে গিয়ে আমি একটু ভিডিও নিয়ে নিলাম। এই যে জমিদার ফ্যামিলিরা যখন রামপুরে খুব বেশি গরম পড়তো গোসাহারে, তখন কিন্তু তারা এখানে এসে থাকতেন। কি দারুণ সুন্দর করে সাজানো যে বাড়িটা, আর খুব মেনটেন্ড, আর প্রচুর দর্শনার্থীরা কিন্তু এটা দেখতে যায়। এটা হচ্ছে গোসাহারের জমিদার বাড়ি, যেটা কিনা সারাহানের কালীবাড়ি যেটা আছে কালী মন্দিরের ঠিক পেছন দিকে যদি হাঁটতে থাকো সেখানে দেখতে পাবে। এটা হচ্ছে সারাহান স্টেডিয়াম। আমরা হাঁটতে হাঁটতে ভীমা কালীবাড়ির উল্টো দিকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই অবধি এসেছি। এখানে একটা মন্দির আছে। এটা হচ্ছে নালাটি স্টেডিয়াম, সারাহান নালাটি স্টেডিয়াম। ভাবা যায় না যে পাহাড়ের উপরে কি বিশাল বড় মাঠ। ভীমা কালীবাড়ি থেকে অনেকটা আমরা উঁচুতে এসেছি। এই দেখো এখানে একটা শিব মন্দির আছে, দাদাভাই আগে থেকেই জানতো, কারণ দাদাভাই আগে এসছে। এই হচ্ছে শিব মন্দির, আমরা এখন ঢুকছি শিব মন্দিরে। আপেল গাছে যে আপেল ধরেছে না, এগুলো
মটর দানার মতো বড়, এখনো বড় হয়নি, দেখতে পাচ্ছ। ছবি নেওয়ার চেষ্টা করেছি, একটুখানি ভিডিওতে নেওয়ার ধর। আজকে রাতে আমরা খাচ্ছি কড়াইশুঁটি দিয়ে আলু টমেটো দিয়ে খিচুড়ি আর ডিমের কষা। শুভ সকাল সবাইকে। আমরা এখন আছি সারাহানে। সারাহান থেকে আজকে আমরা বেরিয়ে যাব। এখন খুব সকালবেলা 6টা বাজে। হিমালয়ান রেঞ্জটা কিন্তু হোটেলের বারান্দা থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা ক্যাপচার হবে জানি না, কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন আর গল্প কাছা করার একদম সময় নেই, তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। ভীমা কালীবাড়িতে পুজো দিতে যাব, তো সেই জন্য তাড়াতাড়ি স্নান ধান করে রেডি হয়ে একদম চলে গেলাম ভীমা কালীবাড়ির উদ্দেশ্যে। আমি এখানকার লোকালদের মতো, এটাকে কি বলছে, গাটু, হ্যাঁ গাটু, গাটু গাটু বেঁধে নিচ্ছি, কারণ মন্দিরের ভেতরে চুল খুলে মাথা না ঢেকে যাওয়া যায় না। তো একজনের হেল্প নিয়ে নিচ্ছি। একজন ভদ্রমহিলার কাছ থেকে হেল্প নিয়ে গাটু বেঁধে নিয়েছি, কারণ মন্দিরের ভেতরে তোমাদেরকে মাথা ঢেকেই প্রবেশ করতে হবে। তো চলো, আমি নিয়ে নিয়েছি এরকম একটা থালি নিয়ে ভেতরে চলে যাব। গুড মর্নিং সবাইকে, ঘটিবাটি বাঙাল পেজের পক্ষ থেকে আমার অনেক শুভেচ্ছা নাও। আশা করি ভালো আছো। আজকে আমাদের ব্লগের 4th ডে। তো আমরা আজকে চলে যাব সারাহান থেকে সাংলার উদ্দেশ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে চান ধান সেরে এসেছিলাম ভীমা কালীবাড়িতে পুজো দিতে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাব সাংলার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আমরা এখন সারাহান থেকে বেরোচ্ছি, এখন টাইম 11:25। আমরা আজকে যাব এখান থেকে সাংলার দূরত্ব এখান থেকে 86 কিলোমিটার, টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা। তো আমরা এখন স্টার্ট করলাম। সিট বেল্টটাকে লাগাবে। বাই বাই সারাহান। আমরা তো স্টার্ট করে দিয়েছি সাংলার উদ্দেশ্যে। ভিডিওটা আজকের মতো আর লম্বা করব না। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাথে থেকেও পুরো ট্রিপটাতে তোমাদেরকে সাথে চাই। আর সাংলার বিউটি আর সাংলায় পৌঁছে যে ভিডিওগুলো হবে পরবর্তী ব্লগে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, এই সবুজ গাছের মতো তোমাদের মনটা সুন্দর থাকুক, সতেজ থাকুক, এই কামনা করে শেষ করছি আজকের ব্লগটি। ভালো থেকো, সুস্থ থেকো।